দশম শ্রেণীর সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বাংলার ক্লাস শুরু করছি। মূলত আমরা কবিতা পড়ছি। আগের দিন সিন্ধু তীরে কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং আমরা কবিতা পাঠ করেছিলাম, তার ব্যাখ্যা করেছিলাম। তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম, প্রশ্নগুলো তৈরি করলে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খানিকটা প্রস্তুত হয়ে যাবে। এবার যেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে প্রলয় উল্লাস কবিতাটি সামনাসামনি তোমাদের পাঠ করে শোনাবো, কারণ নজরুলের কিছু কবিতা বিদ্রোহী, তারপরে ধরো এই প্রলয় উল্লাস, তারপরে আরও কিছু কবিতা আছে যেগুলো পাঠের মধ্যে দিয়ে, সম্মুখে পাঠের মধ্যে দিয়ে কবিতার যে অভিব্যক্তি, কবিতার যে মর্মবাণী, কবিতার মধ্যে যে ঝংকার, যে ইংরেজ শাসনের প্রতি যে বিদ্বেষ এবং যে প্রতিবাদ ফুটে ওঠে, সেটা সামনাসামনি ক্লাস করতে পারলে অনেক বেশি সুন্দর হতো। কিন্তু দেশের যা পরিস্থিতি বা বিশ্বের যে ভয়ঙ্কর করোনা ভাইরাসের যে আমাদের তাণ্ডব চলছে, সেখানে স্কুল কবে খুলবে, কবে তোমাদের সামনাসামনি আবার ক্লাস করাতে পারবো, সে বিষয়ে একটা সংশয় রয়ে গিয়েছে। আপাতত 2 মাস, সামনের 2 মাস স্কুল খোলার কোনো সম্ভাবনা দেখি না। তো যার ফলে এই হোয়াটসঅ্যাপ অনলাইনের মাধ্যমেই খানিকটা পঠন পাঠনের কাজ আমাদের এগিয়ে রাখতেই হবে, কারণ তোমাদের পুজোর ছুটির পরেই টেস্ট পরীক্ষা হয়তো হবে। যদিও সেশন, এডুকেশনের যে সেশন, সেটা হয়তো কিছু সময় এদিক ওদিক হতে পারে, তবুও তোমাদের প্রস্তুতিটা করে নিতে হবে। এখন প্রলয় উল্লাসের মতো এরকম দুর্বার একটি কবিতা, যার ছন্দ, যার কী বলবো, অভিব্যক্তি একটা অসাধারণ ঝংকারের মধ্যে দিয়ে ছুটে চলে, সেরকম একটি কবিতা সামনে না পড়ালে তার যে রসাস্বাদন, তার যে কবিতার মধ্যে, কবিতা পাঠের উদ্দেশ্য তো কেবলমাত্র প্রশ্ন উত্তর মুখস্থ করে তুমি লিখে দিলে হয়ে গেল সেটা না। তোমার মধ্যে, তোমার চেতনায়, তোমার বোধে, তোমার অনুভূতিতে সেই কবিতার মর্মবস্তু ধরা পড়বে এবং তুমি বাস্তব জীবনে, সমাজ জীবনে তা থেকে যা শিখলে তেমন আচরণ করবার চেষ্টা করবে। যাই হোক, তো আমরা আজকে সেই কবিতাটা পড়বো। এক্ষুনি তোমাদের বোধহয় মিলনবাবু ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করাচ্ছিলেন, তো এক্ষুনি শেষ হলো, যার ফলে 2-5 মিনিট আমি একটু অপেক্ষা করছি। তোমরা একটুখানি মানসিকভাবে একটি ক্লাস থেকে আরেকটি ক্লাসে যাওয়ার জন্য অন্তত প্রস্তুতি থাকা দরকার, বা একটুখানি মানসিকভাবে শান্ত থাকা দরকার। তো সেইটা আমরা প্রলয় উল্লাস কবিতাটি পড়ব। আমরা তাহলে প্রলয় উল্লাস কাব্যটি বা কবিতাটি আমরা আলোচনার আগে বা বিশ্লেষণের আগে, পাঠের আগে আমরা একটু এই কাব্যের প্রলয় উল্লাস নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে একটা ভয়ঙ্কর ঝঞ্ঝা আর প্রশ্ন আসছে, কিন্তু এই ঝঞ্ঝা সামাজিক এবং রাজনৈতিক। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সারা পৃথিবীব্যাপী যে স্বাধীন চেতা মানুষদের মধ্যে যে একটা তথাকথিত রাষ্ট্রশক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধ মনোভাব, সব কিছু ভেঙে ফেলার একটা ইচ্ছে, বিশেষত ইংরেজ শাসক যারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে শাসন করছিল, বিভিন্ন অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে ভারতীয় সমাজ জীবন এবং রাষ্ট্রজীবন কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছিল। সেই পরিস্থিতিতে কবি সাগর পাড়ের সিংহদুয়ারে, অর্থাৎ কিনা ইংরেজদের আদি আবাসস্থল হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন, সেই ব্রিটেন চারিদিকে সমুদ্র, তো সেখানে থেকেই আমাদের দেশে তারা রাজত্ব করছিল। সেই ইংরেজ শাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যেন মহাকাল অর্থাৎ শিব শঙ্করের মতো ভয়ঙ্কর শক্তি নিয়ে, কালবৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর গতি নিয়ে, তাণ্ডব নিয়ে
কোনো এক শক্তি সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে একটা সভ্যতা, একটা দেশ, একটা জাতি, একটা সমাজ গড়ে তুলবে। কবি সেই আশায় এই প্রলয় উল্লাস কবিতাটি লিখেছিলেন। তো কবি সম্পর্কে যেটুকু বলা, একটু প্রাথমিক তথ্য তোমাদের জেনে রাখতে হবে। 1899 খ্রিস্টাব্দের 24শে মে কবি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া নামে একটি গ্রামে। তার পিতার নাম ছিল ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তো প্রথম দিকে তার পিতামাতার আরও কয়েকটি সন্তান জন্মেছিল এবং তারা অকালে মারা যান। তো তারপরে কবি জন্মান বলে ছোটবেলায় তাকে দুখু মিয়া বলে ডাকা হতো। আসলে যদি দেখা যায় যে বাংলা সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতির, সঙ্গীতের জগতে যদি মহীরুহ অর্থাৎ রবীন্দ্রনাথ যদি পর্বত সমান হন, অর্থাৎ মহাবৃক্ষ হন, তাহলেই দেখা গেল যে তারপরের স্থানটি কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকে দিতেই বাধ্য হব। এবং তিনি মানুষের জন্যে গান লিখেছেন, মানুষের সাম্যবাদী মানসিকতা নিয়ে। তার সাম্যবাদী বলেও একটি কবিতা আছে। তিনি কবিতা লিখেছেন। তো তার কবিতার মধ্যে, কাব্যের মধ্যে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে, অত্যাচারিতের বিপক্ষে লড়াইয়ের কথা আছে। কবি বিভিন্ন জীবনে বিভিন্ন ছোটবেলায় তিনি মানে পড়াশোনার সুযোগ পাননি, বিভিন্ন রকমের কাজ করেছেন ছোটোখাটো। এমনকি 17-18 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে কাজে যোগ দিয়েছেন। এভাবে জীবনের যে বিপুল অভিজ্ঞতা এবং দারিদ্র্য তা তিনি একেবারেই কাছ থেকে দেখেছেন। তো পরবর্তীকালে তোমাদের এই কবি সম্পর্কে আরও বলবো বা তোমরা নিজেরাও পড়ে নেবে। দুর্ভাগ্যবশত কবি খুব অল্প দিনই সুস্থ ছিলেন, যদিও তিনি দীর্ঘজীবী ছিলেন, কিন্তু দীর্ঘ 30 বছর প্রায় তিনি অসুস্থ অবস্থায় কাটিয়েছেন, বোধ শক্তিহীন অবস্থায় তিনি ছিলেন। তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম বলছি আমি, সেগুলো একটু মনে রাখবে। বিশেষত বলতেই হয় অগ্নিবীণা, ছায়ানট, দোলন চাপা, ফণী মনসা, বিষের বাসি, সর্বহারা, সাম্যবাদী, ছায়ানট, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ তার রয়েছে। কিছু গদ্য লেখাও কবির রয়েছেন। তিনি 20টি গ্রন্থ সারা জীবন কাব্যগ্রন্থ লিখেছেন, তাছাড়া অন্যান্য আরও কিছু গ্রন্থ তিনি লিখেছেন। তো এই কবি দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তিনি যখন অসুস্থ, তাকে বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্যে, কিন্তু তার সেই যে নার্ভের প্রবলেম সেটা আর ঠিক হয়নি। তো বাংলাদেশ সরকার তাকে নিয়ে যান, সেখানে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছিল এবং 1976 সালের 21শে আগস্ট কবি পরলোক গমন করেন। এইটুকু একটু সামান্য ধারণা কবি সম্পর্কে তোমাদের থাকা দরকার। তারপরে আমরা মূল পাঠে চলে যাব, যদি আজকে সম্ভব হয়, না হলে অন্যদিন। প্রলয় উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা
দশম শ্রেণীতে পড়ো, ইতিমধ্যেই শুনেছ যে স্বাধীনতা পূর্ববর্তীকালে পরাধীন ভারতবর্ষে যেসব মানুষের, যেসব লেখকের, যেসব কবির, যেসব সাহিত্যিকের লেখা দ্বারা স্বাধীনতা সংগ্রামী যুবকেরা, ছাত্ররা অনুপ্রাণিত হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম নজরুল ইসলাম। তার লেখা কাব্য কবিতা দ্বারা তিনি আমাদের পরাধীন দেশের স্বাধীনতাকামী যে তরুণ যুবক ছাত্রদের ভীষণভাবে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সারা পৃথিবীর মানুষের মধ্যে যে ইউরোপীয় তথাকথিত উন্নত দেশগুলির যে প্রভাব এবং আধিপত্য, যে কলোনিগুলো তারা তৈরি করেছিল, সেই জায়গা থেকে মানুষ স্বাধীনতা পেতে চাইছিল, নিজস্ব একটা ভাবনা জগৎ, পরাধীনভাবে আর জীবনযাপন করতে চাইছিল না। সেই প্রেক্ষাপটে ভারতবর্ষে যখন ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজ কুশাসনে ভারতীয় জনজীবন জর্জরিত, ভারতীয় সমাজ বিপর্যস্ত, ভারতের রাষ্ট্রনীতি ভুলুণ্ঠিত, মানুষ তার স্বাধীনতাকে, সে তার স্বাধীন চিন্তা, স্বাধীন বক্তব্য পেশ, স্বাধীন কাজ করার যে ইচ্ছে, সেগুলো অবদমিত করছে সরকার, বিভিন্নভাবে অত্যাচার করছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে একেবারেই তোমরা দেখো, নজরুল জন্মেছেন 1899 খ্রিস্টাব্দে, আর এটি 1922 খ্রিস্টাব্দে লেখা কবিতা। তো মাত্র 22-23 বছরের একটি যুবক, সে তার তীব্র রকমের প্রতিবাদ এবং বলছে যে আসবে এক শক্তি, আমাদের মধ্যে রয়েছে সেই শক্তি, আসবে প্রলয় মানে কাল বৈশাখীর প্রলয়। এই যে কদিন আগে তোমরা জানো যে এক ধরনের প্রলয় ঘটে গেল আমাদের রাজ্যে, ভয়ঙ্কর এক ঝঞ্ঝা, যা সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে সমস্ত বিরুদ্ধ শক্তি, আমাদের বড় বড় বৃক্ষ, বাড়ি, গৃহ সমস্ত ভেঙে এসে একেবারে সমান করে দিয়েছে। তো তেমনিভাবে এক প্রলয় আসবে। সে প্রলয় আসলে যুব শক্তির মধ্যেই রয়েছে। আসলে আমাদের ছাত্র যুব তরুণদের মধ্যেই সেই শক্তি আছে। সেই শক্তি, এই যে সাগর পাড়ের যে শক্তি, ব্রিটিশ রাজ, অর্থাৎ তোমরা জানো, ভূগোলে পড়েছো যে ইংল্যান্ড যে দেশটি আছে বা ব্রিটেন যে দেশটি আছে, সেই দেশের চারিদিকে জল, অর্থাৎ সাগরের মধ্যে সে একটি দ্বীপদেশ। সেই দ্বীপভূমি থেকেই তারা বিভিন্ন জায়গায়, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করে মানুষের উপরে অত্যাচার করেছে। তো কবি বলছে আসবে, সে আসবে কাল বৈশাখীর মতো, সে আসবে কাল ভৈরবের মতো, সে আসবে নীলকণ্ঠ শিবের মতো, মহাকালের মতো, সে তাণ্ডব করে এই শক্তিকে ভেঙে দেবে, দিয়ে একটা স্বাধীন সুন্দর নতুন সূর্য উঠবে, রঙিন একেবারে আলোকিত রক্তিম সূর্য দ্বারা আমরা নতুন জীবনকে বরণ করে নেব, নতুন সমাজকে বরণ করে নেব, নতুন মানুষের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল হয়ে উঠবে। তো প্রলয় উল্লাস কবিতার মধ্যে সেই শক্তিকে জয়ধ্বনি করতে বলছে কবি, এসো সকলে আমরা সেই নিপীড়িত, পরাধীনতায় জর্জরিত যে মানব প্রাণ, তাকে উজ্জীবিত করবার জন্যে এক শক্তি যেন সমস্ত অত্যাচারকে সে ভাসিয়ে নিয়ে যাবে, সমস্ত অত্যাচারীকে সে ধ্বংস করবে। এই কবিতায়, প্রলয় উল্লাস কবিতায় সেই কথা কবি বলেছেন। এবং কবিতাটির বিষয়বস্তু এত গভীর, সমগ্র ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের ভাবতে হবে। কবিতাটির ছন্দ এতটাই সেখানে আমাদের মধ্যে ঝঙ্কার সৃষ্টি করে। কবিতা কলেবর, অর্থাৎ কবিতাটিও যথেষ্ট বড়, অর্থাৎ একদিনে আমরা এটা শেষ করতে পারবো না একটি ক্লাসে। মানে নর্মাল স্বাভাবিক স্কুলের ক্লাসেও কমপক্ষে 2-3টি ক্লাস লেগে যায় এই কবিতাটি শেষ করতে। যেমন ধরো তোমাদের আমি অস্ত্রের বিরুদ্ধে গান একদিনে শেষ করে ফেললাম, কিংবা ধরো আরও বেঁধে বেঁধে থাকি, সেটাও হয়ে যেতে পারে। কিন্তু এই কবিতাটি তোমাদের একটু দীর্ঘ সময় ধরে শান্ত মনে শুনতে হবে, তবে এটি উপলব্ধি করা যাবে, এটি বোঝা যাবে, এবং এখান থেকে নিজেদের চেতনায়, অনুভবে কিছু ভালো ভাবনা
সঞ্চারিত করা যাবে, সঞ্চয় করা যাবে। আর তোমাদের যেটা বেশি কাঙ্ক্ষিত যে পরীক্ষার জন্য স্যার, অবশ্যই পরীক্ষার জন্যও কিছু প্রশ্ন এবং তার উত্তরও তৈরি করে নেওয়া যাবে, যা তোমাদের পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রেও সুবিধাজনক হবে। মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপান্দোলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বজ্রশিখার মশাল জেলে আমি বলেছি আসছে ভয়ঙ্কর, অর্থাৎ মশাল জেলে আমরা যেমন নতুন কিছুকে আহ্বান করি, তো এই যে প্রলয়ের মতো শক্তি আসছে, তো সে কেমন শক্তি? সে যে মশাল জ্বেলেছে তা একেবারে বজ্র বিদ্যুতের শিখার মতো, বিদ্যুতের মতো সেই মশালের ঝলক। সেই মশাল নিয়ে সেই ভয়ঙ্কর শক্তি আমাদের সামনে আসছে, যে শক্তি এই অত্যাচারী ব্রিটিশ শক্তিকে, এই অত্যাচারী যে ইংল্যান্ডের রাজ শক্তি, তাকে ধ্বংস করে দেবে, তাকে সেই সিংহদুয়ার, সেই রাজকীয় দরজা ভেঙে ফেলবে তার আগুন। মহাকালের চণ্ড রূপে ধূম্রধূপে, অর্থাৎ মহাকাল মানে শিব। শিব যখন প্রলয়, মহাকাল আসলে সময়ের নামই মহাকাল। দেখবে কালের বিবর্তনে সময় পার হলে একটি শিশু সে যুবক হয়ে ওঠে। যে শিশুকে একদিন মাতা কুন্তী সে নদীতে জলে ভাসিয়ে দিয়েছিল, সেই শিশু একদিন মহাশক্তিধর হয়ে সে কিন্তু তারই ভাইদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাহলে এই শক্তি সে পেল কোথায়? সময়ের কারণে। তোমরা দেখেছো যে একটি ডিমের মধ্যে থেকে ছোট্ট একটি ডাইনোসর সে ভয়ঙ্কর দুর্ধর্ষ দানবের মতো শক্তি পেয়ে যায়, কারণ সে ওই সময়টা অপেক্ষা করার ফলেই সে শক্তি পায়। তো মহাকালের কথা এখানে যে বলা হচ্ছে, সেই মহাশক্তি সে আসছে কেমন? ধূম্র ধূপে, ধূপ জ্বালিয়ে, মানে সুন্দর আলোকিত মায়াময় ধূপ না, একটা ধূম্র বরণ। মেঘের বরণ কেমন? ধূম্র, মেঘের মধ্যে কি থাকে? বজ্র, ভয়ঙ্কর একটা ভাঙন বা মৃত্যুর শক্তি থাকে। হস্তি, গায়ের রং কেমন? ধূম্র। অর্থাৎ ধূম্র শব্দের মধ্যে, ধূম্র যে, হ্যাঁ, রঙের মধ্যে বা ধূম্র শব্দের মধ্যেই একটা ভয়ঙ্কর, একটা বিশালতা এবং একটা ভয়ঙ্করতা রয়েছে। তা কোন ধূপ জ্বালিয়ে আসবে? ধূম্র ধূপে, এটাই বোঝানো হচ্ছে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, অর্থাৎ ধোঁয়ার মতো, ধূমকেতুর মতো, মানে ধোঁয়াশাচ্ছন্ন একটা ঝামার মতো একটা ঝামর। তার কেশ ঝাঁকড়া, সে কেশ কালো না, কুচকুচে কালো সুন্দর না, একটা ধোঁয়াশা, একটা ধূম্র বর্ণের কেশ সে দোলাচ্ছে, তা দিয়ে গগনমণ্ডল পর্যন্ত দুলে উঠছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, জ্বালামুখী মানে যে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুনের একটা হলকার মুখ। কোনো জ্বালামুখী পাহাড় অর্থাৎ আগ্নেয়গিরির সঙ্গে জ্বালামুখীর তুলনা করা হয়। তো সেই জ্বালামুখী ধূমকেতু যেন চামর হয়ে, চামর তোমরা দেখেছো যে কোনো পুজো পাঠের সময় একটা বিশেষ ধরনের পশুর লেজ দিয়ে সেটা তৈরি করা হয়, এবং সেখানে দিয়ে দেখবে পুরোহিত সবার মুখে টুখে মাথায় বুলিয়ে দেয় সেই লেজের মতো একটা দ্রব্য, সেটাকে চামর বলছে। তাই মহাকালের যে শক্তি, সে ধূমকেতু, অর্থাৎ জ্বালামুখী ধূমকেতুর মতো তার চামর, অর্থাৎ সে এত শক্তিশালী। চামরটা কি? যেন ধূমকেতুটাই চামর। বিশ্বপাতার বক্ষকোলে, বিশ্বপাতা মানে বিশ্বের যিনি সর্বেসর্বা শক্তি, তো সেই বিশ্বপাতার কথা এখানে বলা হচ্ছে, বিশ্বপিতাও বলা যেতে পারে। তো বক্ষকোলে, অর্থাৎ আমরা সকলেই সেই মহা পরম
পুরুষ যে ঈশ্বর, তার বক্ষে, তার কোলে সেই শক্তি আসছে, পাতা রয়েছে। যেমন শিবকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভারতীয় পুরাণে যে তিন প্রধান দেবতা, তার মধ্যে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু এই জগৎকে পালন করেন, আর মহেশ্বর একদিকে তিনি পালন করেন, সৃষ্টির পালন, আবার তিনি প্রয়োজনে ধ্বংস করেন ভয়ঙ্কর বেগে। রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে। তো অস্ত্র বক্ষকোলে রক্ত তাহার কৃপান ঝোলে, অর্থাৎ রক্তিমভাবে তার যে অস্ত্রের রক্তই যেন তাহার অস্ত্র, অস্ত্রই যেন তাহার দুলছে, সে ঝুলছে অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর। আর সে ভয়ঙ্কর তীব্র অট্টহাসির রোল নিয়ে ভয়ঙ্কর একটা হট্টগোলের মধ্যে দিয়ে চারিদিক স্তব্ধ করে ফেলেছে, আর সমস্ত কিছু চুপ করে গেছে ভয়ে। যেমন ধরো এই যে কদিন আগে মহাপ্রলয় ঘটে গেল আমাদের এখানে উমফেন, তার যে ঝঞ্ঝার তীব্রতায় আমরা সবাই ভয়ে, সবাই জড়সড়, অন্য সবাই প্রাণীরা, পশুরা, মানুষেরা, ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ চরাচর, এই মহাবিশ্ব, স্বর্গমর্ত পাতাল, অন্তরিক্ষ, মাটি, জলধি সব স্তব্ধ হয়ে গেছে, সেই শক্তির চালায় তোরা জয়ধ্বনি কর।